সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই 2026 থেকে নবম পে স্কেল, 12ই মার্চ আসছে বড় সিদ্ধান্ত। এদিকে সরকারি চাকরিতে বড় পরিবর্তন, 3 বছরের ব্যাকডেট সুবিধা। অপরদিকে জাতীয়করণ যেভাবে করা হবে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এবং সবশেষে থাকছে ইরানকে নিয়ে 3 ধর্মের অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। জুলাই 2026 থেকে নবম পে স্কেল, 12ই মার্চ আসছে বড় সিদ্ধান্ত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও ছবি অনুযায়ী আগামী 2026 সালের জুলাই মাস থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যমাত্রা নিয়ে সরকারের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। অধিবেশনে সুনির্দিষ্ট সিদ্ধান্তের প্রত্যাশা। আগামী 12ই মার্চ বর্তমান সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারি কর্মচারী মহলে জোর গুঞ্জন ও প্রত্যাশা তৈরি হয়েছে যে ওই দিনই নবম পে স্কেল নিয়ে সরকার কোনো সুনির্দিষ্ট বা চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারে। এই সম্ভাবনাকে কেন্দ্র করে কর্মচারীদের মধ্যে এক ধরনের আশাবাদ ও স্বস্তি পরিলক্ষিত হচ্ছে। প্রাথমিক প্রস্তুতি ও পরিকল্পনা। প্রাপ্ত তথ্য মতে সরকার নবম পে স্কেল বাস্তবায়নের জন্য দাপ্তরিকভাবে প্রাথমিক কাজ শুরু করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। জুলাই 2026 থেকে এটি কার্যকর করার পরিকল্পনা গ্রহণ করা হলে তা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর জন্য বড় ধরনের একটি আর্থিক প্রণোদনা হিসাবে কাজ করবে। কর্মচারীদের প্রতিক্রিয়া। পে স্কেল সংক্রান্ত ইতিবাচক খবর ও ছবিগুলো ছড়িয়ে পড়ার পর সাধারণ কর্মচারীরা সন্তোষ প্রকাশ করছেন। তারা আশা করছেন 12ই মার্চের অধিবেশনে সরকার তাদের এই দীর্ঘদিনের যৌক্তিক দাবিটিকে গুরুত্বের সাথে বিবেচনা করবে। তবে চূড়ান্ত ঘোষণার আগে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সংশ্লিষ্টরা মনে করছেন নতুন পে স্কেল কার্যকর হলে প্রশাসনে গতিশীলতা আসবে এবং মধ্য ও নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে। এদিকে সরকারি চাকরিতে বড় পরিবর্তন, 3 বছরের ব্যাকডেট সুবিধা। বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশ এবং বর্তমান বেতন কাঠামো নিয়ে দুটি বড় ধরনের ইতিবাচক খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে। একদিকে চাকরি প্রত্যাশীদের জন্য বয়স ছাড়ের সুখবর আসছে, অন্যদিকে বর্তমান কর্মচারীরা অধীর আগ্রহে তাকিয়ে আছেন নতুন পে স্কেলের ঘোষণার দিকে। চাকরি প্রত্যাশীদের জন্য 3 বছরের বয়স ছাড়। করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের চাকরিতে প্রবেশের সুযোগ করে দিতে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। দাবি করা হচ্ছে সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীরা সর্বোচ্চ 3 বছরের বয়স ছাড় বা ব্যাকডেট সুবিধা পেতে যাচ্ছেন। এই সুবিধার আওতায় প্রার্থীর বয়স গণনা করা হবে 2020 বা 2021-এর যে কোনো মাসের একটি নির্দিষ্ট তারিখের অনুযায়ী। মূলত মহামারীর কারণে যাদের আবেদনের বয়সসীমা পার হয়ে গিয়েছিল তাদের পুনরায় সুযোগ করে দেওয়াই এই বিশেষ পদক্ষেপের মূল উদ্দেশ্য। 12ই মার্চ আসছে নবম পে স্কেলের ঘোষণা কি? এদিকে বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নবম পে স্কেল নিয়ে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 12ই মার্চ নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংশ্লিষ্ট মহলে জোরালো আলোচনা রয়েছে যে ওই দিনই পে স্কেল নিয়ে কোনো সুনির্দিষ্ট এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। কর্মচারীরা আশাবাদী যে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার নতুন বেতন কাঠামোর ঘোষণা দেবে। প্রত্যাশা ও পরবর্তী ধাপ। চাকরি প্রত্যাশীরা মনে করছেন 3 বছরের বয়স ছাড়ের ফলে হাজারো মেধাবী শিক্ষার্থী পুনরায় প্রতিযোগিতায় ফেরার সুযোগ পাবেন। অন্যদিকে বর্তমান কর্মচারীরা তাকিয়ে আছেন সংসদ অধিবেশনের দিকে। যদি 12ই মার্চ কাঙ্ক্ষিত ঘোষণা আসে তবে তা হবে প্রশাসনের সকল স্তরের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে সবকিছুর চূড়ান্ত সত্যতা সরকারি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশের পরেই নিশ্চিত হওয়া যাবে। অপরদিকে জাতীয়করণ যেভাবে করা হবে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রায় 97% পরিচালিত হয় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে।
দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবি জানিয়ে আসলেও বাজেটের সীমাবদ্ধতাকে প্রধান কারণ হিসাবে দেখা হয়। তবে ভ্যাট বা ট্যাক্স না বাড়িয়েও বিকল্প আয়ের উৎস খুঁজে বের করার মাধ্যমে জাতীয়করণ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আয়ের উৎস ও অব্যবস্থাপনা। দেশের অনেক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব সম্পদ, পুকুর, দোকানঘর কিংবা বড় অঙ্কের টিউশন ফি থেকে প্রতি বছর কোটি কোটি টাকা আয় হয়। অভিযোগ রয়েছে এই বিপুল পরিমাণ আয়ের একটি বড় অংশ ম্যানেজিং কমিটির সদস্য এবং প্রতিষ্ঠান প্রধানদের যোগ সাজসে ৯-৬ হয়। এই অর্থ প্রতিষ্ঠানের উন্নয়নে বা সরকারি কোষাগারে জমা না হয়ে ব্যক্তিগত স্বার্থে ব্যয় হওয়ার ফলে সরকার বিশাল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জাতীয়করণের কৌশল। বিশেষজ্ঞদের মতে সরকার যদি একটি কেন্দ্রীয় নীতিমালা তৈরি করে এসব প্রতিষ্ঠানের যাবতীয় আয় সরাসরি সরকারি কোষাগারে নেওয়ার ব্যবস্থা করে, তবে প্রতি বছর জাতীয় বাজেটে বড় অঙ্কের রাজস্ব যুক্ত হবে। এই অর্জিত আয় এবং বর্তমানে এমপিও খাতে সরকারের দেওয়া বরাদ্দ সমন্বয় করলে জাতীয়করণ প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে। এতে সরকারের ওপর বাড়তি আর্থিক চাপ না সৃষ্টি করেই শিক্ষকদের বেতন ভাতা এবং প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ পরিচালনা করা সম্ভব হবে। ইউনিক চিন্তার প্রয়োজনীয়তা। রাজস্ব বৃদ্ধির জন্য সাধারণ মানুষের ওপর ভ্যাট বা ট্যাক্সের বোঝা না চাপিয়ে শিক্ষার মতো বৃহৎ খাতের অভ্যন্তরীণ আয়ে কাজে লাগানোই হবে আধুনিক ও কার্যকর কৌশল। সরকার যদি এসব প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে নিয়ে জাতীয়করণের উদ্যোগ নেয়, তবে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফেরার পাশাপাশি শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। এই সাহসী পদক্ষেপটি দেশের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। এবং সবশেষে থাকছে ইরানকে নিয়ে ৩ ধর্মের অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী। বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত রাষ্ট্র ইরানকে নিয়ে কৌতূহলের শেষ নেই। ইতিহাস ও ধর্মতত্ত্ব পর্যালোচনা করলে দেখা যায় ইসলাম, খ্রিস্টান ও ইহুদি এই ৩ ধর্মের পবিত্র গ্রন্থগুলোতেই পারস্য বা বর্তমান ইরান বিষয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা এবং ভবিষ্যৎবাণী রয়েছে। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে এই প্রাচীন বর্ণনাগুলো নতুন করে আলোচনায় উঠে এসেছে। ইসলামী দৃষ্টিকোণ ও হাদিসের বর্ণনা। পবিত্র কোরআনের সূরা আর রুমে সরাসরি রোমান ও পারস্য যুদ্ধের ভবিষ্যৎ পরিণতির কথা উল্লেখ আছে। এছাড়া সহিহ বুখারীর একটি প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের সাহাবী সালমান আল ফার্সির কাঁধে হাত রেখে বলেছিলেন, ঈমান যদি সুরাইয়া নক্ষত্রেও থাকে তবে পারস্যের কিছু মানুষ সেখান থেকেও তা খুঁজে আনবে। আশ্চর্যের বিষয় হল ইসলামের প্রধান ৬টি সুন্নি হাদিস গ্রন্থের সংকলকরাও প্রায় সকলেই পারস্য বা ইরানি বংশোদ্ভূত ছিলেন। বাইবেল ও তাওরাতের বর্ণনা। বাইবেলে পারস্যের রাজা সাইরাসকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। তাকে একমাত্র অ-ইহুদি ব্যক্তি হিসাবে ঈশ্বরের অভিষিক্ত বলা হয়েছে। বর্ণিত আছে তিনি বাবিলে বন্দী ইহুদিদের মুক্তি দিয়েছিলেন এবং জেরুজালেমে পবিত্র মন্দির নির্মাণের সুযোগ করে দিয়েছিলেন। বাইবেলের দানিয়েল গ্রন্থে পারস্যকে একটি শক্তিশালী মেষের সাথে তুলনা করা হয়েছে, যা ৩ দিকেই বিজয়ী হবে। অন্যদিকে তাওরাতের অংশ স্ক্রোল অফ স্টারে পারস্য সাম্রাজ্যের পরিস্থিতির উত্থান পতনের বিস্তারিত কাহিনী বর্ণিত রয়েছে। বর্তমান সংঘাত ও শেষ জমানার ভবিষ্যৎবাণী। বাইবেলের ইজিকিয়েল ৩৮ অধ্যায়ে শেষ জমানার এক মহাযুদ্ধের বর্ণনা রয়েছে, যেখানে সরাসরি পারস্যের নাম উল্লেখ আছে। অনেক খ্রিস্টান ধর্মতাত্ত্বিক বর্তমান ইরান ইসরায়েল উত্তেজনাকে সেই বর্ণনার সাথে মেলাতে চাইছেন। তবে ধর্মতাত্ত্বিক স্কলাররা সতর্ক করে দিয়ে বলছেন, কোনো বর্তমান ঘটনাকে নিশ্চিতভাবে প্রাচীন ভবিষ্যৎবাণীর পূর্ণতা বলা ঠিক নয়। বাইবেল গবেষকদের মতে ইজিকিয়েলের যুদ্ধের জন্য যেসব শর্ত প্রয়োজন তার সবগুলো এখনও পুরোপুরি দৃশ্যমান হয়নি। ৩ ধর্মের পণ্ডিতরাই একমত যে পারস্যের ইতিহাস ও বর্তমান অবস্থান বৈশ্বিক পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ঐতিহাসিক বর্ণনার সাথে বর্তমানের রাজনৈতিক সংঘাতকে মেলাতে হলে আরও গভীর গবেষণা ও সময়ের প্রয়োজন।